আর কোনো উপায় না পেয়ে জামাত ইসলামীকে ফাঁসাতে এবার নতুন প্রজেক্ট বাজারে এসেছে। নানান শক্তি জামাতকে ফাঁসাতে সব ধরনের চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। জামাতের বিজয় অনিবার্য। জামাত সকল ষড়যন্ত্র উপেক্ষা করে, সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে এগিয়ে যাচ্ছে এবং যাবে। দর্শক, জামাতের বিরুদ্ধে কত চেষ্টা, এখনো দেখেন কি উদ্ভট। ক্ষমতায় বিএনপি, এমন ভাবে প্রথম আলো সহ নানান মিডিয়া জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালায়, মনে হয় যেন ক্ষমতায় জামাত এবং ক্ষমতার অপব্যবহার করে তারা চাল চুরি করে। টিসিবির চাল, সরকারের চাল, খাদ্য অধিদপ্তরের সেলযুক্ত চাউল, এটা জামাত নেতার বাসায় যাবে কিভাবে? জামাত নেতা কি চেয়ারম্যান না মেম্বার, না ক্ষমতাসীন দলের কোনো পান্ডা? মানে এই চিন্তাটাই তো হাস্যকর। অথচ নোয়াখালীতে সুবর্ণচরে আপনারা দেখেছেন কিভাবে জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলো। ভিন্ন জামাত নেতার প্রতিবেশীর বা তার ভাইয়ের একটা ব্যবসা বাণিজ্য, বৈধ ব্যবসা বাণিজ্য, সেটাকে কেন্দ্র করে জামাত নেতাকে কালার করার চেষ্টা করা হয়েছিল। অথচ তার সাথে তার দ্রুততম কোনো সম্পর্ক নেই, ওই চাউলের সাথে জামাত নেতার দ্রুততম সম্পর্ক নেই। অথচ সারা জাতির কাছে ভিলেন বানানো হয়েছে। এরকম নানান অপপ্রচার চলছে, কিন্তু কাজ হচ্ছে না। যেমন এইটা, এই যে ধরা খেয়েছে যে আসলে ওটা জামাত নেতার সাথে কোনো সম্পর্কই নেই, জামাত নেতার ভাই, আর তার ভাই জামাত করে না। দ্বিতীয় কথা হচ্ছে যে তার ভাইও এখানে কোনো অন্যায় করেনি, ওটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি চাউল কিনেছেন। এটা অনেকেই করে থাকে। যেমন গিফটের জিনিস, কোনো মাদ্রাসা ফ্রি সরকারি চাউল পেল, ওই মাদ্রাসা অলরেডি চাউল তারা জনগণ কাছ থেকে কালেক্ট করে যা অর্জন করেছে তাদের খোরাকি হয়ে যাবে। এখন বাকি যেটা সরকারি পেয়েছে ওটা তারা বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে অন্য কোনো কাজ করতে চায়। এরকম কাজ হয়। কোনো ডাক্তার কোনো একটা এসি পেলো কোনো একটা ঔষধ কোম্পানির কাছ থেকে, তার বাসায় তো এসি আছে কমপক্ষে 10 টন, কথার কথা। এখন কি করবে সে? ওই এসি গিফট এটা সে বিক্রি করে দিল কারো কাছে। এটা হয়? আপনার প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরও যদি ওই জিনিস কেউ গিফট করে, তখন তো এটা আহ, আহ, বিক্রি করবেন। তো এরকম নানান চেষ্টা হচ্ছে, কিন্তু জামাত বিজয়ী হচ্ছে। মানে জামাতের বিরুদ্ধে অপপ্রচার টিকছে না। জামাতকে গুপ্ত গুপ্ত বলা হলো শিবিরকে, অথচ হেসে খেলে টিকটক রিলস বানিয়ে নাচানাচি করে এই গুপ্ত ন্যারেটিভ একদম ধ্বংস করে দেওয়া হলো। এখন যারা মানে যাদেরকে গুপ্ত বলে তারাই বলে আমরা গুপ্ত। রাজাকার রাজাকার, ওটা তো হাসিনার সময় ধ্বংস হয়েছে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকে যারা দেখাতে পারবে যে জুলাই 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই স্লোগান যারা দিয়েছে, তারা আজকে 15,000 20,000 টাকা মাসিক বেতন পাবে। মানে জুলাই যোদ্ধা হিসেবে সে সার্টিফিকেট পাবে এবং ভাতা পাবে। বিরাট কিছু। তাহলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটা এটা দিয়েও জামাতকে ঘায়েল করা গেল না। তা জামাতকে রাজাকার বলে ঘায়েল করা গেল না। আর বিএনপি তো পারবেই না, কারণ বিএনপি হচ্ছে আসল রাজাকার। কারণ বিএনপি প্রতিষ্ঠিতই হয়েছে মুসলিম লীগ এবং ন্যাপ ভাসানীদের নিয়ে। এই মুসলিম লীগ ছিল সবচেয়ে বড় রাজাকার, স্বাধীনতা বিরোধী। এবং যত অপকর্ম পাকিস্তানের দোসর হিসেবে বাংলাদেশে যারা সংগঠিত করেছে, দি অল ওয়ার মুসলিম লীগ। জামাত ছিল ছোট্ট সংগঠন 1971 সালে। আর জামাত ছোট্ট সংগঠন থাকলেও তারা ছোট্ট সংগঠন 2-4 জন লোক তারা স্বাধীনতা বিরোধিতা করেছে, বাট তারা কোনো ফৌজদারি অপরাধ করেনি। এই জন্য শেখ মুজিব জামাত নেতাদের কাউকে সাজা দিতে পারেনি। কিন্তু বিএনপির লোকজন যারা বিএনপিতে জয়েন করেছে, তারা বিএনপির প্রধানমন্ত্রী ছিল সাজাপ্রাপ্ত শাহ আজিজ। তো দর্শক, এই জন্য বিএনপির পক্ষে জামাতকে রাজাকার বলে তেমন একটা ফায়দা হাসিল করা সম্ভব হয়নি। তো গুপ্ত এটা রিলস টিকটকে ধ্বংস হয়ে গেছে, রাজাকার এটা আগেই ধ্বংস হয়ে গেছে। তো জামাতের বিরুদ্ধে বলবেনটা কি? জামাত দুর্নীতিবাজ, সেটাও প্রচারণা চালিয়ে কিছুই করা যাচ্ছে না। তো জামাত কি? জামাতের বিরুদ্ধে বলার মতো কোনো রাজনীতি, কোনো ন্যারেটিভ কারো নাই। এবং ধর্মীয় অঙ্গনে কৌমিদের মাধ্যমে ফতোয়া দিয়েছে যে জামাত কোন ইসলামী দল না। হেফাজতে আমিরকে ব্যবহার করেছে, আহলে হাদিসের মধ্যে যারা দালাল তাদেরকে ব্যবহার করেছে। দেখা যায় যে না, তাতেও কোনো লাভ হয়নি। তাদের ফতোয়াটাতে এগুলো মাটির সাথে মিশে গেছে। শেষ পর্যন্ত 14 ঘাটের বা 17 ঘাটের পানি খেয়ে এসে আহলে হাদিস এখন জামাতের সাথে এক প্রকার আন্ডারস্ট্যান্ডিং করছে, জামাতের প্রশংসা করছে। এবং কৌমিরাও দেখা গেছে যে এমনকি হেফাজতের যে আমির জামাতের বিরুদ্ধে ফতোয়া দিল, এখন জামাতের রাজনৈতিক অধিকার, জামাতের সাথে রাজনৈতিক কারণে জোট করাটাকে তিনিও এখন সমর্থন করছেন। জামাতের বিরুদ্ধে তো কিছুই বলা যাচ্ছে না, কোনো উপায় তো পাচ্ছে না। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে নতুন আরেকটা নিয়ে এসেছে, এটার মাধ্যমে কিছু করা যায় কিনা। সেটা হচ্ছে জামাত মাজারে হামলা করে। কিচ্ছু করা যাবে না। মাজার বিরোধী হিসাবে জামাতকে হিন্দু বিরোধী, নারী বিরোধী কত চেষ্টাই না করা হয়েছে, কিন্তু হিন্দু বিরোধী, নারী বিরোধী এখন আর কেউ বলে? কারণ প্রমাণিত হয়েছে জামাত হিন্দুদের জন্য নিরাপদ, তারা হিন্দু বিরোধী নয়, জামাত সাম্প্রদায়িক নয়।
জামাত হিন্দুদের মন্দির পাহারা দেয়, এটা প্রমাণিত হয়েছে। নারী হিজাব পরা, হিজাব খোলা, যে কোনো নারী জামাতের সাথে ইন্টারাকশন করতে পারে, কোনো সমস্যা নেই। নারীদের অধিকারের প্রতি জামাত সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তো জামাতকে নারী বিদ্বেষী হিসেবে দেখানো গেল না, এবং সাম্প্রদায়িক হিসেবে দেখানো গেল না, রাজাকার হিসাবে, গুপ্ত হিসাবে, দুর্নীতিবাজ হিসাবে, চাঁদাবাজ হিসাবে কোনোভাবেই দেখানো গেল না। তাহলে জামাতকে ঠেকাবে কিভাবে? এই জন্য ওই শক্তি, জামাত বিরোধী শক্তি এখন নতুন ন্যারেটিভ নিয়ে এসেছে, জামাত মাজারে হামলা করে। যেমন কুষ্টিয়ার ফিলিপনগরে মাজারে হামলায় জামাতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু দেখা গেল যে ওখানে জড়িত ছাত্রদল মাফ করে সেই কাজ করেছে। এখন মিরপুরের শাহ আলী মাজারে হামলা হয়েছে, কোনো তথ্য প্রমাণ ছাড়া আন্দাজের উপর বলে যে জামাত শিবির করেছে। এবং মাজারের লোক যারা, এটা পরিকল্পিত, জামাত শিবিরকে ফাঁসানোর জন্য এটা একটা পরিকল্পিত হামলা, এগুলোর সাথে আওয়ামী লীগ জড়িত। তো মাজারের লোকজন তারা বলছে যে জামাত শিবিরের লোকজন হামলা করছে, কেউ কেউ বলছে। আচ্ছা, জামাত শিবিরের লোকজন মাস্ক পরে হামলা করেছে যদি হয়ে থাকে, তাদেরকে চিনলো কিভাবে? জামাত শিবিরের লোকজন এমনিতেই নাকি গুপ্ত, আবার তারা মাস্ক পরে হামলা করলো, তাদেরকে চিনে ফেলে। ওরে বাবারে, জামাত এত মার্কা মারা, এটা হাস্যকর হয়ে গেল না? তো দর্শক, এগুলো সব অপপ্রচার, কোনো মাজারে হামলার সাথে জামাত জড়িত নয়। তবে মাজারে হামলার সাথে জামাতকে জড়িয়ে ভয়াবহ অপপ্রচার চালানো হচ্ছে এবং হবে। সামনে এটা নিয়ে কলাম লেখা হবে, বই পুস্তকও লেখা হবে। ওই আকিদা খারাপ, অমুক তমুক, এগুলো তো আর রাজনীতিতে চলে না, কারণ রাজনীতিতে এইসব আকিদার কোনো ভ্যালু নেই। অতএব ওইসব ফতোয়াবাজি এখন শেষ। এখন জামাত কেন মাজার বিরোধী, এটা নিয়ে লেখালেখি হবে। ফরহাদ মাজার এরাই দেখবেন যে কলাম লিখবে। অলরেডি ফরহাদ মাজারের বক্তব্য, জামাতের উদ্দেশ্যে ফরহাদ মাজার। এখন প্রমাণিত মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের উপর দোষ চাপাচ্ছেন। আবার কেউ কেউ বলছে মাজারের উপর হামলার সাথে জামাত জড়িত না। জামাত স্পষ্টভাবে বিবৃতি দিয়ে জানাচ্ছে কোনো মাজারের সাথে হামলার সাথে জামাত জড়িত না। তবে এখানে কিছু মেকানিজম আছে জামাতকে কিভাবে ফাঁসাবে বলি। যেমন একটা ধর্মভিত্তিক দল, তাদের আকিদা সহি আকিদা, তাদের মাসাইলগুলো বিশুদ্ধ, যার ফলে ইসলামের যে মাজার কেন্দ্রিক চর্চা, জামাত এটার বিরুদ্ধে এবং এটা ধারণ করে না। তো এই জামাতের এই অবস্থানকে কেন্দ্র করে জামাতকে মাজার বিরোধী হিসেবে ফ্রেমিং করার চেষ্টা করা হয়। প্রথম কথা হচ্ছে, জামাত মাজারের যে চর্চা এটা করে না, এটা বিশ্বাস করে না। এর মানে এই নয় যে যারা মাজার চর্চা করে তাদেরকে হামলা করতে বিশ্বাসী না, এটা তাদের অধিকার, তারা করুক, কিন্তু জামাত ওটাকে সহি মনে করে না। আর তারা অসহি করলেও এটা তাদের অধিকার, বিচার করবে আল্লাহ, কিন্তু তাদের অধিকার জামাত নিশ্চিত করার পক্ষে। যেমন মন্দির পাহারা দেয় জামাত, জামাত মন্দির পাহারা দেয় কি পূজায় বিশ্বাস করে না? জামাত বিশ্বাস করে ইসলামে, তাওহীদে, কিন্তু পূজা করা এটা তাদের অধিকার, তারা বুঝবে আল্লাহর সাথে। কিন্তু তাদের অধিকার নিশ্চিত করা রাজনৈতিক দল হিসেবে জামাতের কর্তব্য। কিন্তু ধর্মীয়ভাবে জামাত মাজার বিরোধী। তো এইটাকে কাজে লাগিয়ে জামাতকে মাজার বিরোধী, মাজারে হামলাকারী হিসেবে ফ্রেমিং করার একটা চেষ্টা বাজারে আসছে। এজন্য জামাতের লোকজনকে খুব সতর্ক থাকতে হবে। কিভাবে ফাঁসানো হবে আমি বলি, নানান ভাবে ফাঁসানো হবে। যেমন তৌহিদি জনতার নামে নানান, এই যে হেফাজত কর্মী এরাই করবে, এই গোয়েন্দা সংস্থা এগুলো করাবে। তৌহিদি জনতার নামে বিভিন্ন কমিটি গঠন করা হবে। অতএব জামাতের লোকজন যেহেতু সমাজে প্রভাবশালী, তাদেরকে তৌহিদি জনতা বা শিরক বেদাত প্রতিরোধ কমিটি, অমুক প্রতিরোধ কমিটি, এগুলোতে তাদেরকে সদস্য করা হবে, সভাপতি করা হবে। তখন এরাই দেখবেন যে কোনো অপকর্ম ঘটাবে, তখন নাম আসবে জামাতের। এই জন্য জামাতের জন্য সতর্ক বার্তা, যেহেতু এটা একটা ষড়যন্ত্র। জামাত ইসলামী দাওয়াতি কাজ করবে, অন্যের অধিকারকে সম্মান করবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, যেটা একসময় এই চর্চা ছিল যে অমুক মেলা আমরা ভেঙে ফেলবো, অমুক মাজার আমরা উৎখাত করব, অমুক শিরক বেদাত আমরা প্রতিহত করব, না, এটা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো এইসব কোনো কমিটিতে আপনারা যাবেনই না। জামাতের কোনো রোকন বা গুরুত্বপূর্ণ কেউ এতে যাবেন না, গেলে আপনাদেরকে ফাঁসানো হবে। এটা ওগুলো ভালো কাজ, কিন্তু ভালো কাজের ওগুলোকে ব্যবহার করেই ফাঁসানোর গোয়েন্দা সংস্থার প্রজেক্ট আছে।